আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, দেখতে দেখতে আগামীকাল আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা এবং তোমরা অলরেডি এতক্ষণে যেহেতু পরীক্ষা আগামীকাল, অনেকে পড়াশোনা করে ফেলছো, অনেক কিছুই, অনেকে হয়তোবা করতেছো, অনেকে হয়তোবা এখনো কিলকুরারা খুঁজে পাচ্ছ না। তাদের জন্য আমাদের আজকের জয়কলি একাডেমির পক্ষ থেকে একদম বাছাইকৃত সাজেশন নিয়ে আমরা একটা ক্লাসের আয়োজন করেছি। ইনশাআল্লাহ তোমার লিখিত পার্টে এরপরে আর প্রবলেম থাকার কথা না। এর পাশাপাশি আমরা কিছু গ্রামাটিক্যাল আইটেম যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য একটু দেখার চেষ্টা করব এবং তোমরা আজকের দিন থেকে আগামীকাল আজকের রাতটা পর্যন্ত কিভাবে পড়াশোনা করতে পারবা তার একটা ওভারঅল গাইডলাইন দিয়ে দিব। আমরা যারা যুক্ত হয়েছি আমাকে একটু জানাও ভাই, আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমাদের সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছো একটু সবাই বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা কমেন্টে। পাশাপাশি এখানকার যে আইটেমগুলো আজকে আমি দেওয়ার চেষ্টা করব, তুমি অনেক পড়ছো ভাই, এটা আমি জানি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই কয়েকটা টপিক না দেখে পরীক্ষার হলে যেও না। এই কয়েকটা টপিক না দেখে তুমি পরীক্ষার হলে যেও না। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে যদি আমরা 100 মার্কের অ্যানালাইসিস করতে যাই, তোমাদের রিটেন টার্মটা থেকে থাকে টোটাল 40, রিটেন আইটেমটাতে থাকে টোটাল হচ্ছে 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে তুমি যদি কোনো কারণেই এখানে 32 অথবা 33 প্লাস না তুলতে পারো, তোমার কিন্তু ভাইয়া এতটুকু আমি বলে দিতে পারি কোনোভাবে এ প্লাস থাকবে না। কেন? আমি যদি 60 মার্কের গ্রামার ধরি, 60 মার্কের গ্রামার আইটেমে প্রতি টার্মে যদি তোমার একটা করেও ভুল হয়, 1 নাম্বার করেও যদি কাটা যায়, তারপরেও তোমার 10টা টার্মে কি 10 নাম্বার কাটা যাবে। 10 নাম্বার যদি 10টা টার্মে চলে যায়, 60 এর মধ্যে তুমি পাইলে মনে করো 50 বা 51, তার মানে তোমার 80 মিল করতে ওখানে কত লাগতেছে আরো বলো দেখি। 80 মিল করতে তোমার আরো লাগতেছে হচ্ছে কত? তাহলে এখানে যদি 51 হয়, এখানে লাগতেছে আরো 29, আর এখানে 51 পাওয়াটা মোটেও ইজি না। 50 হলে লাগতেছে 30। সুতরাং তোমার এইখানকার সেফ জোন মিনিমাম 32 33 প্লাস। আমি কি ক্লিয়ার ভাইয়া? আমরা এখনই শুরু করব। আর এখানে 51 পাওয়াটা মোটেও ইজি না। 50 হলে আমি যে কয়েকটা কথা বলছি আমরা কি বুঝতে পারছি? সুতরাং এখানে তোমাদের একটু ভালো দখল থাকতে হবে। ভালো দখল ছাড়া কিন্তু ভাই কভার আপ করতে পারবা না। ওকে ভাইয়া, দেখো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ইংরেজি সেকেন্ড পেপারের একদম গুরুত্বপূর্ণ বাছাইকৃত কিছু সাজেশন দিব। এগুলো না পড়ে তুমি কোনোভাবেই পরীক্ষার হলে যাবে না, কারণ তুমি অনেক পড়ছো আমি জানি, কিন্তু অনেক পড়ে এটাকে তুমি যদি প্রিসাইজ করতে না পারো, এটাকে সংক্ষিপ্ত করতে না পারলে তোমার কিন্তু আলটিমেটলি কিছুই লাভ হবে না। ভাই আমরা কি রেডি? আমরা শুরু করে দিলাম। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব, রাইট ফর্ম অফ ভার্ব। এটা তোমাদেরকে আমি একটু শর্টকাটে পড়িয়ে দিব এবং এটা কেন পড়িয়ে দিচ্ছি একটু বলে দেই। মাত্র 9টা রুলসে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা শেষ করব, 8 থেকে 9টা। এবং এটা পড়িয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে, যেহেতু তুমি রিটেন লিখতে যাবা, তুমি যখন রিটেনটা লিখতে যাবা এই টার্মটা তোমার 100% লাগবে। ও ভাইয়া, এই টার্মটা তোমার 100% লাগবে, আদারওয়াইজ তুমি কিন্তু মেকআপ করতে পারবে না। এখন আমরা এখানে যে বিষয়টা দেখার চেষ্টা করব, রাইট ফর্ম অফ ভার্ব মানে আমরা কি জানি? এটা হচ্ছে বাক্যের সঠিক ব্যবহার। বাক্যের কি ভাই? সঠিক ব্যবহার বা বাক্যের সঠিক গঠন। বাক্যের কি? সঠিক গঠন। এই জাতীয় টার্মটা তুমি সারা জীবন পড়ছো, বইয়ে এখানকার মধ্যে তোমাদের দেয়া থাকে প্রায় মিনিমাম হইলো 30-40টা করে রুলস। আমরা এখানে জাস্ট 9টা রুলসের মধ্যে শেষ করে ফেলবো। আমরা যারা চলে এসেছি আমরা সবাই একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব, কারণ এখান থেকে তোমার পরীক্ষায় 100% প্রশ্ন আসবে। কোথায় ছিলাম? দেখো, অ্যাকটিভ প্যাটার্ন আর প্যাসিভ প্যাটার্নে আমাদের দুইটা কথা মাথায় রাখতে হবে। সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করে, অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমার কাজ করাটা আমি নিজেই করতেছি। এখানে যে বিষয়টা ছিল দেখো, রহিম ইজ টেকিং স্ন্যাক্স, আমি যদি বলি রহিম ইজ টেকিং স্ন্যাক্স, এখানে স্ন্যাক্স নেওয়ার কাজটা রহিম নিজেই করতেছে। এই সাবজেক্ট যখন নিজের কাজটা নিজেই করতে পারে, আমাদের এটা চলে যাবে অ্যাকটিভ প্যাটার্নে। আর এই সাবজেক্টকে যদি ওই কাজটা নিজে করতে না চায়, বরং চাপিয়ে দেয়া হয়, কাজটা যদি সাবজেক্টের উপর কি করা হয়? চাপিয়ে দেওয়া হয়, তখন আমাদের চলে যাবে হচ্ছে প্যাসিভ প্যাটার্নে। তখন আমাদের কোথায় চলে যাবে? প্যাসিভ প্যাটার্নে। আর এই প্যাসিভ প্যাটার্নের ক্ষেত্রে যে কথা মাথায় রাখবা, বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে বি ভার্ব
অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। কি বলছি ভাইয়া? বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্বের পরে আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এই ব্যবহারটা একটু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ভয়েসটা ক্লিয়ার আসে না? হ্যালো হ্যালো, আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, এখন সাউন্ড দেখো তো। আই থিঙ্ক এটা ফার বেটার। আমাদের ওই স্পিকারটা একটু প্রবলেম হয়েছে, আমরা চেঞ্জ করে ফেলছি ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা কোথায় ছিলাম? যদি সাবজেক্ট নিজের কাজ নিজে করে, এই কয়েকটা মানে ক্রাইটেরিয়া একটু পড়ে যাও, 100% তুমি পরীক্ষায় কমন পাবা। নিজের কাজ নিজে করলে তাহলে কি হবে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে হবে অ্যাক্টিভ প্যাটার্ন, আর সাবজেক্টের উপর চাপিয়ে দেওয়া হলে সেটা চলে যাবে প্যাসিভ প্যাটার্নে। এরপরে দেখো প্রেপোজিশনের পরে নরমালি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সবাই লিখে ফেলো তো, প্রেপোজিশনের পরে আমরা নরমালি কি ব্যবহার করব? ভার্বের সাথে আইএনজি। এরপরে আমাদের একটা জিনিস ভালো মতো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নরমালি আমাদের টু তো একটা প্রেপোজিশন, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। এখন এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটিভ। এটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা অংশ। ইনফিনিটিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা অংশ। ভাই আমরা বোর্ড কোশ্চেন সলভ একটু পরে দেখতেছি, কিন্তু একটা জিনিস ভালো মাথায় রাখবা, সেটা হচ্ছে 100% তোমার এই কয়েকটা রুলস একটু জেনে যেতে হবে। তাহলে তুমি বোর্ড কোশ্চেন সমস্ত তুমি নিজেই সলভ করতে পারবা। বুঝতে পারছো? আমি হয়তো তোমাকে 2-4টা বোর্ড প্রশ্ন সলভ করে দিতে পারি, বাট দিন শেষে পরীক্ষার হলে তোমাকেই যাইতে হবে। এই কয়েকটা ক্রাইটেরিয়া আগে একটু শিখে নাও, আমরা বোর্ড প্রশ্ন সলভ করে দিব। এরপরে দেখো কিন্তু কিছু কিছু ব্যতিক্রম ধর্মী টু আছে। আমার সাথে বলে দেখি ভাই, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাকুস্টম টু, এই জাতীয় টু, কনফেস টু, অ্যাডমিট টু, গেট ইউজ টু, এই জাতীয় টু এর পরে আমাকে ভার্বের সাথে আইএনজি নিতে হয়। তাহলে আমরা নরমালি টু এর পরে ভার্বের সাথে বেস ফর্ম বসাই, যেটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। এবং এই ইনফিনিটিভের ক্ষেত্রে একটা জিনিস ভালো মাথায় রাখবা, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের পার্ট। এবং নরমালি টু এর পরে ভার্বের বেস ফর্ম হলেও এই জাতীয় টু আমরা যেটা শিখলাম, এই যে ফ্রেজগুলা লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, উইথ আ ভিউ টু, কনফেস টু, অ্যাডমিট টু, কন্ট্রিবিউট টু, এই জাতীয় টু এর পরে আমাদের ভার্বের কি বসাইতে হবে? আইএনজি। দেখো দেখি, হি লুকস ফরওয়ার্ড টু, দেখো আছে হেল্পিং, এখানে রুট ভার্বটা ছিল হেল্প। ওকে ভাই, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এতটুকু অংশ আমরা সবাই যদি ক্লিয়ার হয়ে থাকি একটু ডান লিখবো। এতটুকু অংশ আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, এরপরে দেখো কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নরমালি ভার্বের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি ভার্বের সাথে এস বাই এর যুক্ত হয়, এটা আমরা জানি। এখানকার মধ্যে একটা কথা মাথায় রাখবা, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তার মানে তোমার ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। শোনো ভাই, এগুলা রিটেনে তোমার লাগবে, এগুলো না জানলে তুমি রিটেন লিখতে পারবে না। বুঝতে পারছো? এরপরে যদি সাবজেক্ট প্লুরাল হয়, এরপরে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে হচ্ছে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা হবে প্লুরাল। এখন ব্যতিক্রম হচ্ছে সাবজেক্টের সাথে এস অথবা ইয়ের যুক্ত করলে সেটা প্লুরাল হলেও আমি যখন ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত করব সেই ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার। এই কয়েকটা কথা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। কি কি ছিল? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্টের সাথে এস বা ইয়ের যুক্ত হলে সেটা প্লুরাল হলেও ভার্বের সাথে কি ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। এখন এই অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর ব্যবহারটা তোমরা একটু 100% জেনে দাও, এটা দিয়ে পরীক্ষায় প্রতিবারই প্রশ্ন আসছে। অ্যাজ দো এবং অ্যাজ ইফ, এই অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর পরে পূর্বে যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এই পরের অংশটা চলে আসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরের অংশটা চলে আসবে পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটা চলে আসবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এই রুলস থেকে 100% কমন পাবা। পরের অংশটা চলে আসবে হচ্ছে পাস্ট
পারফেক্ট। পরের অংশ চলে আসবে কোথায়? পাস্ট পারফেক্ট। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পূর্বে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। এখান থেকে সব সময় পরীক্ষায় প্রশ্ন আসছে। এরপরে আমরা যে কয়েকটা রুলস এগুলো একটু পরে দেখতেছি। আমরা একটু প্যারাগ্রাফ দেখব, যেহেতু তোমাদের প্যারাগ্রাফে কত নাম্বার? প্যারাগ্রাফে টোটাল 30 নাম্বার। সবাই এই কয়েকটা প্যারাগ্রাফ অবশ্যই না পড়ে পরীক্ষার হলে যাবে না, কারণ প্যারাগ্রাফে তোমাদের টোটাল 30 নাম্বার। কি বলছি ভাইয়া? প্যারাগ্রাফে তোমাদের টোটাল কত নাম্বার? 30 নাম্বার। এই কয়েকটা প্যারাগ্রাফ না পড়ে তুমি পরীক্ষার হলে কোনোভাবেই যাবে না। দেখো কোথায় ছিলাম সবাই? প্রথমে আমার ডেসক্রিপটিভ কিছু প্যারাগ্রাফ দেখব। কি কি ছিল? আর্লি রাইজিং, এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, যেটাকে আমরা বলে থাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি ছিল ভাইয়া? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এগুলা একটু না রিভিশন করে পরীক্ষার হলে যেও না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। এরপর দেখো কোথায় ছিলাম? দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া অর ইন্টারনেট। এটা তোমার দুইটা সাইডে আসতে পারে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মোবাইল ফোন, যে কোনোটাই আসতে পারে। এগুলো একটু দেখে যাবেন। এরপরে দেখেন জুলাই রেভলিউশন। জুলাই রেভলিউশন ভাই এখান থেকে পরীক্ষায় যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই। জুলাই রেভলিউশন অবশ্যই পড়ে যেতে হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমান সময়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, যেটাকে আমরা এআই তে বর্তমানে কি একজনের চেহারা হুবহু কপি করা যাচ্ছে, প্লাস তোমার কোনো পারমিশন নেওয়ার দরকার নাই, সুন্দরভাবে তোমাকে কি করতেছে? তোমার ভিডিও তৈরি করে ফেলতেছে। সুতরাং এআইটা খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, এই মোরাল ভ্যালুজ বা নৈতিক শিক্ষার যে গুরুত্ব, কি বলছি? মোরাল ভ্যালুজ বা নৈতিক শিক্ষার যে গুরুত্ব, এটা একটু পড়ে যেতে হবে। ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য সুন্দরবন। এই পেজ আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। তোমরা যদি এগুলো না পড়ে থাকো, এখন তোমরা যদি এগুলো না পড়ে থাকো, ইনশাআল্লাহ তোমরা আগে এগুলা পড়বা ভাই, এগুলা আগে পড়বা। এগুলা না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাবে না। ওকে, এরপরে দেখো আমরা কোথায় ছিলাম? এরপরে দেখো তো আমরা কোথায় ছিলাম? ফিমেল এডুকেশন। এই ফিমেল এডুকেশনটা, ফিমেল এডুকেশন বর্তমান সময়ে খুবই হট টপিক। নারী শিক্ষার গুরুত্ব এটা বিভিন্নভাবে চলে আসতে পারে। আইডিয়াল স্টুডেন্টস এর ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস নিয়ে পরীক্ষায় আসতে পারে। কি বলছি? ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস এখান থেকে পরীক্ষায় আসতে পারে। ট্রি প্লান্টেশন পরীক্ষায় আসতে পারে। পয়লা বৈশাখ, দ্য ভিক্টোরি ডে, এগুলো একটু ভালো মতো দেখে যাবা। কজ এন্ড ইফেক্টের মধ্যে প্রাইস হাইক, প্রাইস হাইক অনেকবার পরীক্ষায় আসছে, এটাতে 3 স্টার দাও। প্রাইস হাইক অনেকবার পরীক্ষায় আসছে, এটাতে একটু 3 স্টার দাও। এটা খুবই আশার মতো, বুঝতে পারছি। এরপরে দেখো, হ্যাঁ ভাইয়া অধিকারী, কি অনিমেষ অধিকারী, ন্যারেশন। আচ্ছা ন্যারেশন করাচ্ছি একটু পরে, দাঁড়াও। গ্লোবাল ওয়ার্মিং অথবা ক্লাইমেট চেঞ্জ, এটা একটু দেখবা। লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টেশন, দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন টিনেজার, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক না, এই প্রাপ্তবয়স্ক না যারা, তাদের উপর আর কি এই ফেসবুকের প্রভাবটা কি রকম পড়ছে, বুঝতে পারছো? এরপরে এগুলো একটু দেখে ফেলবা। এরপরে ছিল কি ডাউরি সিস্টেম, ফেইলার ইন ইংলিশ, ইনডিসক্রিমিনেশন, কাটিং অফ ট্রিজ। এরপরে কম্পারিজন এন্ড কন্ট্রাস্টে সিটি লাইফ, রুরাল লাইফ আসতে পারে। অনলাইন ক্লাসেস ভার্সেস অফলাইন ক্লাসেস, জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড আসতে পারে। স্কুল লাইফ এন্ড কলেজ লাইফ আসতে পারে। পাবলিক ইউনিভার্সিটি এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি আসতে পারে। এরপরে দেখো দেখি কোথায় ছিলাম আমরা? ফর্মাল লেটারের জন্য তোমরা এই কয়েকটা ফর্মাল লেটার একটু দেখে যাবা, যেটাকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন। দেখো প্রিন্সিপাল, তোমার কলেজের প্রিন্সিপালকে কি মাল্টিমিডিয়া ক্লাসরুম সিস্টেম, মাল্টিমিডিয়া ক্লাসরুম সিস্টেম ইনস্টল করার জন্য তুমি আবেদন করতে পারো বা লেটার লিখতে পারো। এগুলো খুবই আসছে পরীক্ষায় বারবার, আবারও এগুলো একটু দেখে যাবা। এরপর দেখো অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর আর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এটা তোমার প্রিন্সিপালকে তুমি লিখতে পারো। এরপরে দেখো কোথায় ছিলাম? ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ডিবেটিং ক্লাব, এই দুইটা একটু দেখে যাবা। ইংলিশ ডিবেটিং ক্লাবটা খুবই পরীক্ষায় আসে, কারণ নর্মালি কি আমাদের স্কুল কলেজগুলোতে কি থাকে ভাই, বাংলার ডিবেটিং ক্লাব থাকে, বাট ইংলিশের ডিবেটিং ক্লাব কিন্তু ওইভাবে থাকে না, বুঝতে পারছি? এই ডিবেটিং ক্লাবটা সম্পর্কে একটু লিখতে হবে। আমরা যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে সবাই এই ভিডিওটাতে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও তো ভাই, সবাই এই ভিডিওটাতে একটু লাভ রিয়েক্ট দিয়ে দিবা। ওকে, এরপরে দেখো প্রিন্সিপাল অর্গানাইজিং এন্ড
ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তাহলে এগুলো একটা পড়লে তোমার মোটামুটি সবগুলাই ভালো মতো তুমি লিখতে পারবা। অথবা এখানে দেখো প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, মানে তোমার হয়তো স্কুলের কলেজের ক্লাসরুমটা অনেক বড়, তোমরা পিছন থেকে কথা শুনতে পারো না, এই উদ্দেশ্যে কি সাউন্ড সিস্টেম লাগাইতে হবে, এটা নিয়ে পরীক্ষায় চলে আসতে পারে। এরপরে কোথায় ছিলাম দেখো দেখি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ইন ঢাকা ফর অ্যাডমিশন অন টিসি, অর্থাৎ তুমি ঢাকায় কোনো কলেজে ভর্তি হইতে চাচ্ছ, এখন তুমি কি তোমার কলেজ থেকে টিসি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন লিখতে পারো। এরপরে কোথায় ছিলাম দেখো দেখি, অফ ইউর কলেজ সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে সিট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন তুমি লিখতেই পারো। এরপরে দেখো দেখি আমরা কোথায় ছিলাম, রিলিফ ক্যাম্প, তোমার কলেজ প্রিমিসেস, প্রিমিসেস শব্দের অর্থ হচ্ছে প্রাঙ্গণ, প্রিমিসেস শব্দের অর্থ হচ্ছে প্রাঙ্গণ, তোমার কলেজ প্রাঙ্গণে কি কি করার জন্য বলো দেখি, রিলিফ ক্যাম্প স্থাপনের জন্য তুমি আবেদন করতে পারো। ফ্লাড এফেক্টেড পিপল, বা এই ফ্লাড এফেক্টেড পিপল শব্দের অর্থ হচ্ছে বন্যা দুর্গত মানুষ, ফ্লাড এফেক্টেড পিপল শব্দের অর্থ হচ্ছে বন্যা দুর্গত মানুষ। ওকে, এরপরে দেখো কোথায় ছিলাম, এরপরে কোথায় ছিলাম দেখো দেখি, ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন ইউর কলেজ লাইব্রেরি, অর্থাৎ তোমার কলেজে কি মানে প্রচন্ড মানে যেটাকে আমরা বলবো সাফিসিয়েন্ট পরিমাণ আসলে বই নাই বা কম আছে, যেটা প্রয়োজনের তুলনায় কম আছে, তুমি কি করতে পারো, তুমি এটা বলতে পারো হচ্ছে কলেজ লাইব্রেরিতে কি বইয়ের সংখ্যা বৃদ্ধি করার জন্য আবেদন করতে পারো। এরপর দেখো অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাস টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ, অর্থাৎ তোমাদের যেহেতু অনেকেরই মাঝে ইংরেজির প্রবলেম থাকে, এই ইংরেজির স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য তোমার শিক্ষককে আবেদন করতে পারো। এরপরে আমাদের যে বিষয়টা ছিল দেখো দেখি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু সিক হিজ পারমিশন টু ইউজ দ্য কলেজ দ্য গ্রাউন্ড ফর দ্য সায়েন্স ফেয়ার। এরপর দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস বা মানে বৃদ্ধি করার জন্য তুমি আবেদন করতে পারো। ভাই এগুলার বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না, রিটেনে 40 মার্ক তোমার এখান থেকেই মোটামুটি কমন চলে আসবে। ওকে ওকে, আর প্যারাগ্রাফের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তোমরা এই ক্লাসের দাগানো পিডিএফটা কালেক্ট করে নিও, বুঝতে পারছো? ডিউটিজ এন্ড কোয়ালিটিজ, আইডিয়াল স্টুডেন্ট যদি আসে এভাবে আসতে পারে, কোয়ালিটিজ এন্ড ডিউটিজ অথবা রেসপন্সিবিলিটিজ, কি বলছি রেসপন্সিবিলিটিজ আকারেও চলে আসতে পারে, রেসপন্সিবিলিটিজ দায়িত্ব। ওকে, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, ট্রি প্লান্টেশন, ন্যাশনাল ফ্ল্যাগ, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশনের আসলে গুরুত্বটা কি, এই জিনিসটা পরীক্ষায় খুবই আসার মতো। এরপরে কোথায় ছিলাম, দ্য হিস্টোরিক প্লেস ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, তুমি কোনো ঐতিহাসিক স্থান যদি রিসেন্টলি ভিজিট করে থাকো, এখান থেকে পরীক্ষায় খুবই আসার মতো একটা বিষয় থাকতে পারে। ফেভারিট টিচার অনেকবারই আসছে, ইউর কান্ট্রি, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ। এরপরে দেখো দেখি অনলাইন ক্লাস, ট্রেডিশনাল ক্লাস, ট্রেডিশনাল ক্লাস বলতে আমরা কি জানি, নরমালি যেটা আমরা ক্লাসরুমে গিয়ে যে ক্লাসটা করে থাকি, আর তুমি যে বাসায়তে বসে আমার ক্লাস দেখতেছো, এটা আমাদের কি অনলাইন ক্লাস। এরপরে দেখো আমরা কোথায় ছিলাম, ডিফরেস্টেশন অথবা ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ। ওকে, ক্লাইমেট চেঞ্জ, রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ। এরপরে দেখো ড্রাগ এডিকশন ছিল, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টেশন, কজেস অফ ফেইলার ইন ইংলিশ এন্ড দেয়ার রেমেডিজ, অর্থাৎ মানে তুমি যে ইংরেজিতে ফেল করার কারণটা কি এবং এটার প্রতিকার, রেমেডিজ মানে হচ্ছে প্রতিকার। এখন এই জাতীয় প্রশ্নগুলা দেখো ভাই সারা বছরই কম বেশি আসছে, ইংলিশের ফেইলার নিয়ে তুমি সারা বছরই পড়াশোনা করছো, কিন্তু পরীক্ষা যদি এভাবে আসে তোমার এটা রেমেডিজের জন্য কি করতে পারো। এখন এই যে যুক্তি খণ্ডন, বিশেষ করে এই কজ অ্যান্ড এফেক্টের প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে, কজ অ্যান্ড এফেক্টের প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু যুক্তি খণ্ডন একটা বিষয় ম্যান্ডেটরি। এবং একটা জিনিস মাথায় রেখো, এই জাতীয় রিটেন টার্মে তুমি যদি মানে আমি বললাম তো 40-এর মধ্যে 32 অথবা 33 প্লাস না পাইলে তোমার এ প্লাস পাওয়াটা খুবই রিস্কি পজিশনে থাকবে এবং মোস্ট অফ দ্য টাইম হয়তো বা এই প্লাসটা তোমার মিস হয়ে যাবে। এরপরে কি ছিল, টেকনিক্যাল এডুকেশন এন্ড জেনারেল এডুকেশন, আরেকটা ছিল হচ্ছে জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড। এই জাঙ্ক ফুড এবং হেলদি ফুড নিয়ে অনেকবার পরীক্ষায় আসছে এবং এখান থেকে আমরা একটা জিনিস বলে দিতে পারি, ভাই কোন সাজেশন থেকে 100% কমন পড়বে এই প্রত্যাশাটা আমি কখনো অন্তত করি না। এখন তুমি ভাই অনেক পড়ে ফেলছো না, এই কয়েকটা টপিক একবার দেখে যাও, একবার রিডিং অন্তত পড়ে যাও, লস হবে না। মানে এমন যাতে না হয় পরীক্ষার হলে গিয়ে মনে পড়লো ভাইয়া তো এটা পড়তে বলছিল, আমি তো পড়ি নাই কিন্তু পরীক্ষা চলে আসছে। মাথায় রেখো এগুলো খুবই অ্যানালাইসিস করেই বের করা আছে, আশা করি এর বাইরে প্রশ্ন আসার সুযোগ কম।
সুতরাং তুমি অনেক পড়ছো এটা তো আমি জানি, কিন্তু এগুলো না পড়ে যাবে না। আমাদের ভাই প্যারাগ্রাফে 30 নাম্বারস, এই 30 নাম্বারস তুমি বুঝতেছো 30 নাম্বারস কত বেশি প্রভাব ফেলবে তোমার পরবর্তী সময়ে। এরপর দেখো চাইল্ড ম্যারেজ, আর্লি ম্যারেজ অথবা প্রিমেচার ম্যারেজ, যেটাকে আমরা বলে থাকি অপ্রাপ্ত বয়স্কে যদি বিয়ে হয়ে থাকে প্রিমেচার। এই প্রিমেচার শব্দটা একটু লিখে নাও, বুঝতে পারছো? গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন অথবা ওয়াটার পলিউশন, এর পাশাপাশি এনভায়রনমেন্ট পলিউশনটা একবার দেখে ফেলো, এনভায়রনমেন্ট পলিউশনটা একবার দেখে ফেলো। ড্রাগ এডিকশন, খুবই অ্যালার্মিং সিচুয়েশনে বর্তমানে ভাই বাংলাদেশে ড্রাগ মানে ট্রাফিকিং এবং ড্রাগ এডিকশন দুইটাই বৃদ্ধি পাইছে। বিশেষ করে আমরা যদি টিনেজারদের দিকে তাকাই, 7, 8, 9, 10 এর বাচ্চা কাচ্চা এখন প্রচন্ড পরিমাণে ড্রাগ এডিক্টেড। পরীক্ষায় খুবই আসার মতো একটা টার্ম কিন্তু এটা। ডাউরি সিস্টেম, ডাউরি মানে কি বলো দেখি? এই ডাউরি সিস্টেম হচ্ছে যৌতুক প্রথা, যৌতুক প্রথা। ডাউরি সিস্টেম সব সময়ের জন্য অভিশাপ, বিশেষ করে রুরাল এরিয়াতে এখন পর্যন্ত ডাউরির প্রচন্ড প্রচলন আছে। এই প্রচলন থেকে বেরোতে না পারলে কি আমাদের নারীরা যে অবহেলিত অবস্থায় আছে এরা কখনোই এখান থেকে মুক্তি লাভ করতে পারবে না। এরপরে দেখো আমরা কোথায় ছিলাম, মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন। মানে তোমরা হয়তো বা এখন একটা জিনিস লক্ষ্য করতেছো কিনা, মানে আজ থেকে 5 বছর 7 বছর আগেও হাই স্কুল বা প্রাইমারি লেভেলের শিক্ষকদেরকে আমরা প্রচন্ড পরিমাণ ভয় করতাম। এই ভয় বা এই যে শিক্ষককে দেখলে সম্মান করতে হয়, এই জিনিসটা ভাই দিন দিন একদম মানে শূন্যের গোড়ায় চলে যাচ্ছে। এবং বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটছে, শিক্ষকের সাথে বেয়াদবি থেকে শুরু করে মানে হাত তোলা পর্যন্ত অবস্থায় চলে গেছে। এই মোরাল ডিগ্রেডেশনের যে ইয়াং জেনারেশনের যে অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, এই নৈতিকতার অবক্ষয় সবসময় পরীক্ষায় আসার মতো। মানে বিশেষ করে বর্তমান পার্সপেক্টিভে এই জিনিসটা না পড়ে তুমি পরীক্ষার হলে যাবে না। মানে তুমি অনেক পড়তে পারো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি পরীক্ষার হলে উত্তর করে আসতে না পারলে এই পড়ার কোনো লাভ নেই। অনেক পড়ছো, পরীক্ষায় আসতে কমন পড়েনি, লিখে আসতে পারো নাই, প্যারাগ্রাফেই 15 নাম্বারের মধ্যে পাইছো 3, 5, তাহলে এই নাম্বার দিয়ে কি তোমার A+ থাকবে বলো দেখি? এরপরে দেখো কোথায় ছিলাম আমরা। এরপরে আমরা এখানকার মধ্যে আমি যে কয়েকটা বল দিছি ভাই এগুলো সব কয়েকটাই আসার মতো, বাট এখানকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণের মধ্যে যে আমি আরেকবার একটু বলে দেই, এখানকার মধ্যে গ্লোবাল ওয়ার্মিংটা একটু ভালো মতো দেখে যাও। এই এনভায়রনমেন্ট পলিউশনটা এমন ভাবে পড়বা যাতে তোমার ওয়াটার এয়ার সবগুলাই হয়ে যায়। এনভায়রনমেন্ট পলিউশনটা এমন ভাবে পড়বা যাতে ওয়াটার এয়ার দুইটাই হয়ে যায়। ড্রাগ এডিকশনের হুবহু ড্রাগ এডিকশন না আসলে এভাবে আসতে পারে। ড্রাগ এডিকশনের ইফেক্টটা কি হতে পারে? ইফেক্ট কার উপর ইফেক্ট পড়ছে? নরমালি যখন একটা পরিবারের মনে করো বড় সন্তানটা ড্রাগ এডিক্টেড হয়, তার মানে হয়তোবা সে 7, 8, 9, 10 বা ইন্টারমিডিয়েটেই পড়ে, কথাটা বুঝো। দিন শেষে ওই পুরো ফ্যামিলির ইকোনমিক্যালি, ফিনান্সিয়ালি একদম, এবং আমরা যদি চিন্তা করি সামাজিক ভাবেও তারা কিন্তু অনেক বেশি পিছনে পড়ে যায়। সুতরাং এই ড্রাগ এডিকশনের ইফেক্ট তোমার সোশ্যালি এই জিনিসটা একটু ভালো মতো দেখে যাবা, সামাজিক ভাবে ড্রাগ এডিকশনের ইফেক্ট। ডাউরি সিস্টেম বিশেষ করে আমরা যদি দেখার চেষ্টা করি রুরাল এরিয়ায়, হয়তো বা এখন আরবানাইজেশনের প্রভাবে শহর কেন্দ্রিক ডাউরি কমে গেছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যারা গরিব ঘরের মেয়ে ছিল বা গরিব ঘরের মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়তো বা এখনো হিন্দু সমাজে এটা অনেক বেশি প্রচলন আছে কি ভাই অনেক বেশি সোনা দিতে হবে, অনেক টাকা দিতে হবে। এই যে বিষয়টা, এই ডাউরি যে মানে এটা তোমার আসতে পারে, ডাউরি সিস্টেম একটা ফ্যামিলিকে কিভাবে একদম আমরা দেখতে পারছি অনেক মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, হয়তো বা মেয়ে বিয়ে দিতে গিয়ে 15-20 লাখ টাকা চলে গেছে, ওর পুরো ফ্যামিলির ইনকামই সারা জীবনে ছিল 15-20 লাখ। ডাউরির ইফেক্ট কিন্তু ভাই তোমাদের একটু পড়ে যেতে হবে। ট্রাফিক জ্যাম খুবই কমন ইস্যু, বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য, মানে ঢাকা বোর্ডের ঢাকা সিটির এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। ট্রাফিক জ্যাম না পড়ে পরীক্ষার হলে যাবে না, 100% ট্রাফিক জ্যাম পড়ে যেতে হবে। এরপরে দেখো আমরা কোথায় ছিলাম, এখানকার মধ্যে কজেস অফ ফেইলিয়ার ইন ইংলিশ এন্ড देयर রেমেডিজ একটা দেখছি, এটা একটু ভালো মতো দেখো। ফুড অ্যাডাল্টেশনটা দেখো, ফুড অ্যাডাল্টেশন দেখো। এরপরে আমরা সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, এই দুইটা পরীক্ষায় আমাদের কম্পারিজন এন্ড কন্ট্রাস্টে খুবই আসার মতো, কম্পারিজন এন্ড কন্ট্রাস্টে এই দুইটা খুবই আসার মতো। ওকে, এগুলা না পড়ে পরীক্ষার হলে যেও না। এখন তোমরা হয়তো অনেকে চিন্তা করতেছো বোর্ড প্রশ্ন কেন সলভ করাচ্ছি না। আমি একটা দুইটা বোর্ড কোয়েশ্চেন সলভ করিয়ে দিয়ে তোমার খুব বেশি উপকার করতে পারবো না, বাট আমি যেটা মানে অল্পতেই তোমাকে বেশি নাম্বার ধরাই দিতে পারবো, এই বিষয়টা আমাদের আজকের এই ক্লাসে সাজানো আছে। আর আমরা যেটা বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বের যে কয়েকটা টপিক বা যে কয়েকটা টার্ম তোমরা না পড়ে পরীক্ষার হলে যাবে না, এই কয়েকটা টার্ম কিন্তু আমি এখানে দেখার চেষ্টা করছি। কারণ রাইট ফর্ম অফ ভার্ব যদি তুমি ভালো না পারো,
বিশেষ করে তুমি যখন রিটেন লিখতে যাবা, রিটেনের যে 40 মার্কস তুমি কিন্তু এটা মুখস্থ লিখতে পারবে না। রিটেনের যে 40 মার্কস তুমি কিন্তু এটা মুখস্থ লিখতে পারবে না। তোমাকে যখন রিটেনটা লিখতে হবে, হয়তো বা বানায় লিখতে হচ্ছে, তখন কিন্তু তোমার বাক্যের সঠিক ব্যবহার বা সঠিক গঠনটা জানা খুবই জরুরি। এখন আমরা সর্বশেষ যেখানে ছিলাম, দেখো দেখি অ্যাজ দো বা অ্যাজ ইফ এর ব্যবহারটা পরীক্ষায় বারবারই আসে। দেখো এখানে কি ছিল, অ্যাজ দো বা অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ, তাহলে পূর্বের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটা হয়ে গেছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর পূর্বের অংশটা দেখো কি ছিল, হি টোল্ড, এটাই ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। অ্যাজ দো অ্যাজ ইফ এর ব্যবহার 100% পরীক্ষায় আসবে, এটার কোনো মিস কখনো হয় নাই, এবারও হবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখো কোথায় ছিলাম। নরমালি মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, আমরা সবাই জানি। তোমাদের কাছে দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, অট টু, ব্যতিক্রমধর্মী মডাল যেগুলো তোমাদের কাছে পড়া কম হয়েছে, অট টু। এরপরে মাথায় রাখবা নিড, নিড কিন্তু ভাই মডাল হিসেবে ব্যবহৃত হয়, নিড কিন্তু ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এখানে দুইটা ভার্বে কারেক্ট। এই জাতীয় ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হয়, এই ব্যবহারটা দেখে যাবা। এরপরে দেখো দেখি, সাধারণত সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, মানে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি ভার্ব থাকে, এখানে তোমাকে যে কথাটা মাথায় রাখতে হবে, সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় ভার্ব থাকলে যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো সাবজেক্টের জায়গায় আমার দুইটা পার্টস অফ স্পিচ বসতে পারে, আইদার নাউন অর প্রোনাউন। আমি তোমাকে কোনো আইটেম সলভ করে দিতে আসি নাই, তোমাকে জাস্ট ধরাই দিতে আসছি তুমি এখন কি পড়বা ক্লাস শেষে। আজকে ভাই আইটেম সলভ করে দিয়ে তোমার খুব বেশি আমি উন্নতি করে দিতে পারবো না। তোমরা যারা এতদিনেও আইটেম সলভ করনি বা এখনো সলভ করতে পারো না, তোমরা এক ক্লাসে খুব বেশি সলভ করতেও পারো না, বাট আমি তোমাকে এতটুকু বুঝাই দিচ্ছি তুমি ক্লাস শেষে কি পড়বা, বুঝতে পারছো? আমরা কোথায় ছিলাম, সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে জিরান। ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে সেটাকে আমরা বলে থাকি জিরান। এখন এখানে প্রোনাউনের কোনো ফ্যাক্টর নাই, তাহলে এই জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হিসেবে আমাদের ব্যবহৃত হতে পারে সেন্টেন্সের শুরুতে। যেমন দেখো কি ছিল, ওয়াচিং মুভি, এখানে রুট যে ভার্বটা ছিল সেটা ছিল হচ্ছে ওয়াচ, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, ওয়াচ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ওকে ভাইয়া, এরপরে দেখো দেখি কি ছিল, ফাইনাইট ভার্ব একটি বাক্যে কখনো দুইটাই থাকতে পারে না। ভাই দেখো দেখি, তুমি তো অনেক পড়ছো, এখন তুমি জানোই না একটা বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব বসানো যায় কিনা। তার মানে তুমি অ্যাপ্লিকেশনে ভুল করবা, তুমি রিটেনে ভুল করবা, তুমি প্যারাগ্রাফ লিখতে পারবা না। আর মানে প্রশ্ন যেটা আসুক, তুমি ফাইনাইট নন ফাইনাইটের ইস্যুই এখনো জানো না, এমন অনেক শিক্ষার্থী কেন আছো। সুতরাং এতটুকু বলে দিচ্ছি, একটা বাক্যে কখনো দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে না, এটাকে একটাকে কি করতে হবে, নন ফাইনাইট করে ফেলতে হবে। এখন নন ফাইনাইট করার উপায় হচ্ছে, নন ফাইনাইট তুমি কি কি ভাবে করতে পারবা, এই নন ফাইনাইট করতে পারবা হচ্ছে ভার্বের সাথে আইএনজি করে, নন ফাইনাইট করতে পারবা টু প্লাস ভার্বের বেস ফর্ম করে, নন ফাইনাইট করতে পারবা হচ্ছে ভি3 করে। এই কয়েকটা বিষয় দেখো কি কি বলছি, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভি3। ভার্বের সাথে আইএনজি নরমালি এটা জিরান্ডের কাজ করে, ভার্বের সাথে আইএনজি নরমালি এটা জিরান্ডের কাজ করে। টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে আমরা কি বলে দেখি, বলে দেখি ইনফিনিটিভের কাজ করে, ইনফিনিটিভের কাজ করে। আমি মানে তোমাকে এই কম্প্যাক্ট ক্লাসটা কেউ দিচ্ছে না, সবাই এখন কানেক্টর সলভ করে দিয়েছে, সবাই রাইট ফর্ম অফ ভার্ব সলভ করে দিয়েছে। আরে ভাই কাল সকালবেলা তোমার পরীক্ষা, আমি 5টা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করেও যদি দেই, তারপরেও তো তুমি উত্তর করতে পারবে না। এত সহজ হয়ে গেল, একটা সলভ করা দেখাইলে আমার সব সলভ হয়ে গেল? নো, এইটা তুমি নিজে আত্মস্থ করো, কিভাবে পড়তে হবে, কিভাবে সলভ করতে হবে, বাসায় নিজে বসে করো। অবশ্যই এই কয়েকটা টার্ম জানতে পারলে তোমার রিটেন অনেক স্মুথ হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক স্মুথ হবে। কি বলছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, আরেকটা ছিল হচ্ছে ভি3 যেটাকে আমরা বলে থাকি হচ্ছে পাস্ট পার্টিসিপল। কি বলে থাকি, পাস্ট পার্টিসিপল। সুতরাং এর পরবর্তী অবস্থায় কি ছিল দেখো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এই বাক্যে ওয়াকিং যে শব্দটা ছিল এটা ছিল সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, এবং আমি যে কয়েকটা কথাটা আগে বলছিলাম, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে সেটা হচ্ছে জিরান, এই ওয়াকিং হচ্ছে 100% জিরান, ইজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। পরের যে বাক্যটা ছিল একটু দেখার চেষ্টা করো, আই ওয়ান্ট টু রাইট আ বুক। কি বাক্যটা ছিল, আই ওয়ান্ট টু রাইট আ বুক, আই ওয়ান্ট টু রাইট আ বুক। এখন এখানে যে বিষয়টা লক্ষ্য করবা সেটা হচ্ছে, ভাই এত পড়া ভালো লাগে না, তাহলে তো পড়ালেখা করার দরকার নেই, ঘুমাও। আই ওয়ান্ট টু রাইট আ বুক কি ছিল,
এই আই ছিল এখানকার সাবজেক্ট, 1 2 এখানে মেইন যে ফাইনাইট ভার্বটা ছিল সেটা হচ্ছে ওয়ান্ট, এই ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ওয়ান্ট কি ছিল ফাইনাইট ভার্ব। এখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ক্লিয়ার, মাথায় রাখবা একটা বাক্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব গ্রহণ করতে পারে। কি বলছি, একটা বাক্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব গ্রহণ করতে পারে। এর পরবর্তী যে ভার্বটা আসবে তাহলে তোমাকে সেটাকে নন ফাইনাইট করতে হবে। কি করতে হবে বাবা, সেটাকে করতে হবে হচ্ছে নন ফাইনাইট। এবং এই টু রাইট হচ্ছে একটা ইনফিনিটিভ, টু রাইট হচ্ছে একটা ইনফিনিটিভ। এরপরে কি ছিল ভাইয়া দেখো দেখি, এ হচ্ছে একটা আর্টিকেল, এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পর একটা শব্দ বুক, এই বুকটা হচ্ছে নাউন। ভাই সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, এতটুকু অংশ আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এতটুকু অংশ আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, এরপরে দেখো কোথায় ছিলাম, সেন্টেন্সে দেয়ার দ্বারা যদি শুরু হয়, এই দেয়ার দ্বারা বাক্যটা পরীক্ষায় তোমাদের অনেকভাবেই চলে আসতে পারে এবং তোমাদের প্যারাগ্রাফ লিখতে গেলেও এটা লিখবে, মানে লাগবে আর কি। এরপরে যদি তোমার সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, যে কয়েকটা কথা আগে বলছিলাম, সিঙ্গুলার নাম্বার থাকলে কি হবে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল নাম্বার থাকলে হবে হচ্ছে প্লুরাল ভার্ব। এখন এইখানে যে বিষয়টা দেখো ভাই, কি ছিল, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমরা এই একটু আগে যে কথাটা বলছিলাম, একটু আগে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। 100% রিটেনে এই ক্রাইটেরিয়াটা তোমার মেইনটেইন করতে হবে, রিটেনে 100% এই ক্রাইটেরিয়াটা তোমার মেইনটেইন করতেই হবে। সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা প্লুরাল হয়, তুমিও জানো আমিও জানি। ব্যতিক্রমটা দেখবা যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে ভাই সিঙ্গুলার। এরপরে আমরা দেখি আরেকটা মনে হয় আছে এখানে, দেখো ডু ডাজ ডিড, এরপরে বসে ভার্বের বেস ফ্রম, কি বসবে ডু ডাজ অথবা ডু অথবা ডাজ, হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। কোন টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর, প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর। এরপরে ভার্বের বেস ফ্রম বসে। এরপরে ডিড, এই ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। কোন টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। এরপরেও ভার্বের বেস ফ্রম বসে। এখন এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট টেন্সে বসে, হ্যাড বসে পাস্ট টেন্সে, এরপরে বসবে হচ্ছে V3। দেখো দেখি, ডু ইউ নো, এই ইউ হচ্ছে এখানকার সেকেন্ড পারসন। এরপরে নো ভার্বের সাথে দেখো কোনো পরিবর্তন আসে নাই, নো ভার্বের সাথে কি কোনো পরিবর্তন আসে নাই, হোয়ার হি লিভস। ক্লিয়ার। এরপরে লাস্টের যে পার্টটা কন্ডিশন, মাথায় রাখবা কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমার পরীক্ষায় কি কি আসবে, কমপ্লিটিং এ আসবে, কন্ডিশনাল থেকে আসবে তোমার রিটেনে। দেখো ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এর পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ডে ইফ যুক্ত অংশটা থাকবে পাস্ট ইনডিফিনিট, এরপরেরটা সাবজেক্ট প্লাস উড করলে অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3 সেকেন্ড। থার্ডে হচ্ছে ইফ যুক্ত অংশটা থাকবে পাস্ট পারফেক্ট, এরপরেরটা হবে সাবজেক্ট প্লাস উড করলে অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। এই তিনটা কন্ডিশন মাথায় রাখলে তুমি পরীক্ষায় ভালো একটা নাম্বার কমন পাবা। আমি যদি এই বাক্যটা লিখি ইফ ইউ কাম, তাহলে প্রথম অংশটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে পরেরটা কি হবে আই উইল গো। এটা কোন কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এরপরে সেকেন্ডটাতে যদি চলে যাই কি আসবে বলো দেখি, এই বাক্যটাকে সেকেন্ডে রূপান্তর করো দেখি কি হতে পারে, এই বাক্যটাকে সেকেন্ডে রূপান্তর করো দেখি কে কে পারো। তাহলে হবে ইফ ইউ কেম আই উড গো। থার্ড কন্ডিশনে যে জিনিসটা মাথায় রাখবা, থার্ড কন্ডিশনে যে জিনিসটা মাথায় রাখবা, তাহলে এটা কি হবে ইফ ইউ হ্যাড কাম কমা আই উড হ্যাভ গান, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান। থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড চলে গেছে। জিরোতে যে জিনিসটা মাথায় রাখবা, এটা দুইটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিটে, দুইটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। আমি যদি একটা বাক্য লেখার চেষ্টা করি, if water is heated at 100 degrees Celsius, if water is heated at 100 degrees Celsius, comma it boils, কি ছিল, যদি পানিকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে মানে পারো, তাহলে এটা অবশ্যই যে কোনো পরিবেশে ফুটতে শুরু করবে। এখানে যে ব্যতিক্রমটা সেটা হচ্ছে ভাইয়া মানে
পানিকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস যে পরিবেশেই তাপ দাও না কেন এটা ফুটবে, সায়েন্টিফিক্যালি প্রুভেন। এখানে দেখো দুইটা অংশই প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। কি অবস্থায় আছে? দুইটা অংশই আছে প্রেজেন্ট ইনডিফিনিটে। কেমনে? এই যে প্রথম যে অংশটা ইফ ওয়াটার ইজ হিটেড, এই অংশটা আছে বাবা প্যাসিভ মোডে। কেন? এটা প্যাসিভ মোডে থাকার কারণ হচ্ছে পানি কখনোই নিজে নিজে তাপ নিতে পারে না। তার মানে আমরা এই যে প্রথম রুলসে শিখছিলাম মনে আছে, সাবজেক্ট যখন নিজের কাজটা নিজে করতে পারতেছে না, মানে বরং তার উপর কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা চলে যাবে প্যাসিভে। বি ভার্বের পরে মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কি ছিল? এই যে দেখো ইজের পরে ভি3 বসছে কিনা, ইজের পরে কি ভি3 বসছে বি ভার্বের পরে। তার মানে পানিকে কেউ না কেউ তাপ দিছে, তার মানে এটা অ্যাক্টিভে থাকার কোনো সুযোগ নাই। ভাই কন্ডিশনাল সেন্টেন্স ক্লিয়ার? আমাকে একটু জানাও তো। কন্ডিশনাল সেন্টেন্স ক্লিয়ার হলে একটু জানাবা। কন্ডিশনাল সেন্টেন্স ক্লিয়ার হলে একটু জানাবো। ওকে ভাই, এরপরে আমরা দেখব কি ছিল। এখন তোমরা বলছিলা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনে কার কার প্রবলেম আছে আমি একটু দেখাই দেই শর্টকাটে, যেগুলো দিয়ে পরীক্ষায় লিখতে পারবা। ন্যারেশন বা যেটাকে আমরা বলে থাকি স্পিচ। কি বলে থাকি? ন্যারেশন, এর একটা অপর নাম হচ্ছে স্পিচ। ন্যারেশন নরমালি কত প্রকার? 2 প্রকার। এগুলো কখনো পরীক্ষায় আসবে না, একদম বেসিক কনসেপ্ট একটু লাগবে। কি বলছি? ন্যারেশনে আমি যে কয়েকটা কথা বলবো 5 মিনিটও কথা বলবো না, ইনশাল্লাহ ন্যারেশন পারবা ইনশাল্লাহ। কি বলছি? ন্যারেশন একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। বাংলা ভাষায় যদি আমি বলার চেষ্টা করি, এই ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে হুবহু বর্ণনা, একদম সহজ ভাষায় শিখো, হুবহু বর্ণনা। ইনডিরেক্টে যেটা মাথায় রাখবা এটা হচ্ছে পরোক্ষ বর্ণনা। ক্লিয়ার? পরোক্ষ বর্ণনা, একটা হুবহু বর্ণনা, একটা পরোক্ষ বর্ণনা। এরপরে আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ন্যারেশন তোমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলতে পারে। নরমালি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলা হয়। ন্যারেশনে 2টা পরিবর্তন মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পার্সনের পরিবর্তন, আরেকটা পরিবর্তন লাগে হচ্ছে টেন্সের। একটা পার্সন, একটা টেন্স। এখন পার্সনের পরিবর্তনটা দেখো কোথায় ছিলাম। পার্সনের পরিবর্তন নরমালি আমরা জানি পার্সন কত প্রকার বলো তো? পার্সন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন কি বলো? আই, উই। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর। এই 4টা শব্দ ব্যতীত আল্লাহর দুনিয়ায় যত শব্দ আছে বাকি সব চলে যাবে থার্ড পার্সনে। বাকি সব কোথায় যাবে? থার্ড পার্সনে। ক্লিয়ার? আই, উই ফার্স্ট পার্সন, ইউ, ইয়োর সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড। এখন পার্সনের পরিবর্তনটা তুমি কিভাবে করবা? পার্সনের পরিবর্তনটা তুমি কিভাবে করবা? ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। এতটুকু অংশ আমরা ক্লিয়ার? বলো দেখি। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না। পার্সনের পরিবর্তন ক্লিয়ার হলে ডান লিখবো। পার্সনের পরিবর্তন আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি একটু ডান লিখবো। পার্সনের পরিবর্তন ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে টেন্সের পরিবর্তনে। পার্সনের পরিবর্তন ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। ওকে, টেন্সের পরিবর্তনটাতে যে জিনিসটা মাথায় রাখতে হবে, টেন্স কত প্রকার? 12 প্রকার না? এখানে প্রেজেন্টের যে 4টা টেন্স আছে, দেখো প্রেজেন্টের যে 4টা টেন্স আছে এটা কনভার্টেড ইনটু পাস্ট। ভাই বেশি পড়ার দরকার নাই, বেশি চালাকি করারও দরকার নাই, বুঝতে পারছো? নিজেকে বেশি শেয়ারা মনে করারও প্রয়োজন নাই, কারণ বেশি পড়তে গেলে আলটিমেটলি তোমার গুলায় যাবে। এতটুকু মাথায় রাখো। প্রেজেন্টের যে 4টা টেন্স এটা কনভার্টেড ইনটু পাস্ট। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কনভার্টেড ইনটু পাস্ট। ক্লিয়ার? এরপরে এখন আমরা চলে যাব পাস্ট ইনডিফিনিট থাকলে কি হতে পারে। পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। এরপরে পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টের কোনো পরিবর্তন হয় না, পাস্ট পারফেক্টই থাকে। মোটামুটি এগুলো টেন্সের মধ্য থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে বা প্রশ্ন আসে। এরপরে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আমাদের মডাল অক্সিলারি যেমন ক্যান, এটা থাকলে কি হবে কুড, মে থাকলে কি হবে মাইট, আর শ্যাল থাকলে কি হবে শুড, শ্যাল থাকলে হবে শুড, উইল থাকলে কি হবে উড, উইল থাকলে হবে হচ্ছে উড। এর এইরকম যে শব্দগুলা মডাল অক্সিলারি কনভার্টেড ইনটু পাস্ট, এখানে একটা কথা মাথায় রাখবা, অল মডাল অক্সিলারিজ কনভার্টেড ইনটু পাস্ট। কি বলছি বাবা? অল মডাল অক্সিলারিজ, all modal auxiliaries converted into past। ভাই কথা কম বলছি বাট কাজ 100 হবে ইনশাআল্লাহ। all modal auxiliaries converted into past, সকল মডাল অক্সিলারিজ কি হবে বলো দেখি? পাস্টে কনভার্ট হয়ে যাবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। মাস্ট থাকলে হবে অট টু, এই যে এটা ব্যতিক্রম, মাস্ট থাকলে হয় অট টু, মাস্ট থাকলে ও ইউ জি এইচ টি, অট টু। ওকে, এই শব্দগুলো একটু দেখে ফেলবা। এখন এই মডাল অক্সিলারি গেল। মোস্ট অফ দা টাইম আমার কথাটা বোঝার চেষ্টা করো, অন্তত 3 ভাগ সময়ে তুমি শুধু পরিবর্তন করবা হচ্ছে টেন্সের, তাতেই দেখবা তোমার উত্তর হয়ে গেছে। ইফ ইউ আর অ্যান ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট, বাট যেহেতু তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তোমার এটা পুরো প্যাসেজ ন্যারেশন সলভ করতে হবে। প্যাসেজ ন্যারেশন সলভ করার ক্ষেত্রে কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এক বাক্যের সাথে অন্য বাক্যকে তুমি যখন জুড়াই দিবা, এখানে ইন এডিশন লিখতে পারো, ইন এডিশন লিখতে পারো, অথবা এখানে তুমি লিখতে পারো ফর অ্যাডেড দ্যাট। এই জাতীয় যে শব্দগুলা কখনোই একটা শব্দ একবারের বেশি দুইবার ইউজ করবা না, এটার সিনোনিমাস শব্দ ইউজ করার চেষ্টা করবা। এবং ন্যারেশন সলভ করার ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনে মানে নরমালি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে বলো দেখি? ইন্টারোগেটিভে বসবে হচ্ছে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা ওয়েদার। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে দুইটা কথা মাথায় রাখবা, ইফ ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা ওয়েদার। কখন ইফ আর ওয়েদার বসে, কখন ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। মনে রাখবা, যদি অক্সিলারি ভার্ব থাকে, এ ভাই কথা অল্প কয়েকটা বলতেছি, তুমি মানে প্রশ্ন সলভ করতে গেলে বুঝবা কি বলছিলাম, বুঝতে পারছো ভাইয়া? মাস্ট থাকলে হ্যাঁ হ্যাড টু। দেখো অক্সিলারি ভার্ব কি বলছি? অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব থাকলে এরপরে আমাকে নিতে হবে, এটার পরিবর্তনে আমাকে কি নিতে হবে? ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। তার মানে আমাদের কি বলছিলাম? অক্সিলারি ভার্ব অথবা বি ভার্বের পরে এটার পরিবর্তনে আমি যদি বসাইতে যাই, এটার পরিবর্তনে আমি যদি বসাইতে যাই, সেটাকে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসাইতে হবে? ইফ অথবা ওয়েদার। আর এখানে যদি তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, কি থাকবে ভাই? এখানে যদি তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, এটার কোনো পরিবর্তন হয় না, এটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নো চেঞ্জ। ক্লিয়ার? ডাব্লিউএইচ ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না। অক্সিলারি ভার্ব থাকলে আমাকে কি নিতে হবে? অক্সিলারি ভার্ব থাকলে আমাকে নিতে হবে হচ্ছে ইফ অথবা ওয়েদার। ক্লিয়ার? এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। মাস্ট থাকলে হ্যাড টু। ওকে, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এরপরে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে পারি, তখন অর্ডার, আদেশ বুঝালে অর্ডার, নিষেধ বুঝালে ফরবিড, অথবা যদি আমাদের উপদেশ দেয়া বুঝাই অ্যাডভাইস। কিচ্ছু বুঝতেছো না, টোল লিখে দাও, কিচ্ছু বুঝতেছো না, টোল লিখে দাও, ইনভার্টেড কমা তুলে গিয়ে কি করবা? ইনভার্টেড কমা তুলে গিয়ে বসাবা হচ্ছে দ্যাট। ক্লিয়ার? আর এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা যদি ইম্পারেটিভে দেখি, ইম্পারেটিভ এখানে কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি আদেশ বুঝায় অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, উপদেশ বুঝালে অ্যাডভাইস। এরপরে আমাদের যদি
নিষেধ করা বোঝায় ফরবিড, নিষেধ করা বোঝালে ফরবিড। কিছুই বুঝতেছো না, টোল্ড লিখে দাও, কোনো সমস্যা নাই, প্লাস দ্যাট। কিছুই বুঝতেছো না, টোল্ডের পরে দ্যাট লিখে দাও, কোনো সমস্যা নাই। আর আমরা যদি এক্সক্লেমেটরিতে দেখি, এটা হচ্ছে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওন্ডার, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওন্ডার, আর এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওন্ডার, আর একটা হচ্ছে এক্সক্লেমড উইথ সরো। কি কি ছিল? এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওন্ডার, এক্সক্লেমড উইথ সরো। এখানে জয় আমরা কখন বসাবো? এক্সক্লেমড উইথ জয় হচ্ছে আনন্দ বোঝাতে, ওন্ডার হচ্ছে বিস্ময় বোঝাতে। মনে করো তুমি এটা বিস্ময়কর সাফল্য করছো, কিরকম? সারা জীবন স্কুল কলেজে টানি টুনি পাস করছো, হুট করে মানে এটা বোর্ড স্ট্যান্ড রেজাল্ট করে ফেলছো, বিস্ময়, মানুষ অবাক হয়ে গেছে, হোয়াট ইজ দিস। এই জাতীয় ক্ষেত্রে ওন্ডার। আর দুঃখ বুঝালে সরো। এখানে আর কয়েকটা কথা মাথায় রাখতে হবে ন্যারেশনের ক্ষেত্রে। দিস থাকলে হয় দ্যাট, দিস থাকলে হয় দ্যাট। টুমোরো মানে আগামীকাল আসতেছে, তার মানে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। ইয়েস্টারডে যেটা চলে গেছে সেটা হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, যেটা চলে গেছে সেটা হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। ওকে, নেক্সট উইক থাকলে তাহলে কি হবে? দ্য ফলোয়িং উইক, অথবা যদি প্রিভিয়াস উইক থাকে। এই ব্যবহারগুলো তোমাদের একটু জানতে হবে, বুঝতে পারছো? ন্যারেশন যা বলছি আমরা একটু ক্লিয়ার হলে জানাবো ভাই। ন্যারেশন যা বলছি এর বাইরে পরীক্ষায় আসবে না তোমাদের, এইচএসসি লেভেলে এনাফ ইনশাল্লাহ। ন্যারেশন যা বলছি আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমি চাইলে হয়তোবা তোমাদেরকে 2-4টা বোর্ড প্রশ্ন সলভ করায় দিতে পারতাম, বাট আমি আসলে বাস্তবতায় যেটা দেখতেছি এটার কোনো প্রয়োজন নেই। একটা বোর্ড প্রশ্ন সলভ আমি করাই দিব, তুমি খালি দেখবা, তুমি ওইটাই বুঝবা, তুমি ওইটাই ইমপ্লিমেন্ট আর করতে পারবা অন্যটাতে, এটা মাথায় রাখো। কারণ তোমার বেসমেন্ট ক্লিয়ার না হলে এখন আসি বোর্ড প্রশ্ন সলভ করার থেকে তোমার বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে শর্টকাটে কিভাবে টেকনিকগুলো জেনে যাওয়া যায়, বোর্ড প্রশ্ন নিজে নিজে কিভাবে সলভ করা যায়। বুঝতে পারছো ভাই? আর কারো কোনো প্রশ্ন অথবা কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারো, কোনো প্রশ্ন অথবা কোনো জিজ্ঞাসা। আর এখানে আমরা আজকের ক্লাসের মাধ্যমে যে প্যারাগ্রাফগুলো দেখার চেষ্টা করছি, অ্যাপ্লিকেশনগুলো দেখার চেষ্টা করছি, অথবা মেকিং কমপ্লেন যদি আসে এগুলো একটু দেখে যাবা, এগুলো একটু দেখে যাবা, লেটার আসলে এগুলো একটু দেখে যাবা। মানে এই পিডিএফটা কালেক্ট করে যেও, এই পিডিএফ ইমেইলের জন্য এগুলো একটু দেখতে পারো, এখানে একটু বলে দেওয়া আছে এই ইমেইলের জন্য এগুলো একটু দেখতে পারো, অথবা এই সাজেশনগুলো একটু দেখে যেও, কাজে লাগবে। আর আজকের এই পুরো ক্লাসের তুমি যদি দাগানো পিডিএফটা পেতে চাও, তুমি যদি পুরো ক্লাসের দাগানো পিডিএফটা পেতে চাও, এই পিডিএফটা দিয়ে কি করবা? পিডিএফটা পেতে চাইলে ক্লাসটা শেয়ার করে এর একটা স্ক্রিনশট, ক্লাসটা শেয়ার করে এর একটা স্ক্রিনশট আমাদের জয়কলির পেজে দিবা, ক্লাসটা শেয়ার করে এর একটা স্ক্রিনশট জয়কলি পেজে দিবা, এবং এই জয়কলি পেজ থেকেই তোমাকে এই পুরা পিডিএফটা প্রোভাইড করতে হবে। স্যার আমি চট্টগ্রাম বোর্ড থেকে। তোমাদের আর কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে করতে পারো, তোমাদের যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে করতে পারেন, এনি টপিক, তোমাদের যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে করতে পারো। পড়াশোনার অবস্থা আপনাদের খুব বেশি ভালো না, বুঝতে পারছো? কারণ আজকের ক্লাসে আমি কিন্তু মেইনলি দেখানোর চেষ্টা করছি রিটেন কিভাবে লিখবা। রিটেন কেউ দেখাচ্ছে না, সবাই এমসিকিউ সলভ করাচ্ছে। এমসিকিউ তুমিও সলভ করতেছো, রিটেনে যা দেখো কি ডাব্বাটা মারা খায় আসো। ওকে, দেখো আর কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে জানাবো। সাইফুল বলছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড, সবাই একটু জানাবো। শুনো ভাইয়া,
একদম তোমাদের এইচএসসি পরীক্ষার ফুল এন্ড ফাইনাল একটা কথা বলবো, তুমি আজকে থেকে যারা শর্টকাট রুলস পড়াচ্ছে এটা একটু দেখো, নাম্বার 1। এরপরে বোর্ড প্রশ্নটা নিজে সলভ করো। দুই একটা ভাইয়া সলভ করে দিছে, ওইখান থেকেই তোমার সব কমন আসবে এটা না, তুমি নিজে কয়েকটা সলভ করে যাও। নিজে সলভ করতে না পারলে আমাকে যখন ক্লাসের শিক্ষক বলে বাবা এই ম্যাথটা তো করাইলাম বুঝছো, হ্যাঁ আমরা সবাই বলি বুঝছি, তখন আসলেই বুঝি। বাড়িতে যায় যখন ওই ম্যাথের আরেকটা ভাগ মানে অংশ করতে যাই তখন আর করতে পারি না। কালকের পরীক্ষার হলে তোমার কেউ যাবে না, আমিও যাব না, তোমার কোনো ভাইয়াও যাবে না। ইমেইল কত পেজ লিখতে হবে দেখো, ইমেইলের জন্য যে সাজেশনটা দিছি এটা একটু দেখাচ্ছি। ইমেইলের জন্য মনে করো তুমি তোমার ইউ গেট এডমিটেড ইনটু অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স রান বাই ব্রিটিশ কাউন্সিল, তুমি ব্রিটিশ কাউন্সিলের কোথাও কোনো একটা কোর্সে ভর্তি হতে যাচ্ছ, এটার কি ম্যানেজারকে তুমি ডিটেইলের জন্য ইমেইল করতে পারো। এই ইমেইল লেখার জন্য যে কাজটা করতে হবে, তোমাদের যে সিকোয়েন্সটা মানে স্ট্রাকচারটা পেজের, এইটা 100% ম্যান্ডেটরি মেইনটেইনড টু বি মেইনটেইনড, ওকে। অথবা তুমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এডমিশন সেকশনে ভর্তি হতে চাও, এখন তুমি এর এডমিশন প্রসিডিউর সম্পর্কে কি জানতে পারবা ইমেইলের মাধ্যমে, কিভাবে ইমেইল করবা এগুলো একটু দেখে যাও, বুঝতে পারছো। এরপরে দেখো, মনে করো তোমার ইয়াঙ্গার সিস্টার কি মাল্টিমিডিয়া ক্লাস করে নাই কখনো, তাকে তুমি অ্যাডভাইস দিছো। তুমি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এখন নাও you have received an email from the director of Bangla Academy to attend a seminar on language study, বুঝতে পারছো। তুমি যে কাউকে কোনো রিপ্লাই করতে পারো ইমেল থেকে, এটা দেখে যেতে পারো। এরপরে your younger brother is going to participate in a debate competition, read the following email, send him and write a reply to it। এরপরে দেখো ইমেলের জন্য এই কয়েকটা যথেষ্ট ইনশাআল্লাহ। তোমাদের কি লেটার নাই পরীক্ষাতে, একটু বলো দেখি, তোমাদের কি পরীক্ষায় লেটার নাই? লেটার কি আছে তোমাদের একটু জানাবা। ইমেলের জন্য এই কয়েকটা টপিক দেখে যাও। লেটার যারা লিখতে চাও এখানে সাজেশন দেয়া আছে, আশা করি এর বাইরে পরীক্ষা আসবে না। এই যে কমপ্লেইন লেখা, তোমাদের কাছে আমি সকালে একটা প্রশ্ন পাইছিলাম, সেটা হচ্ছে চেয়ারম্যান বরাবর কমপ্লেইন লিখবা নাকি ইউএনও বরাবর, কার কাছে লিখবো? মাথায় রাখবা এখানে প্রশাসনিক বডি একটা মেইনটেনেন্সের বিষয় আছে, সেটা হচ্ছে এই চেয়ারম্যান, মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপি, আর তারপরে গ্রামের মেম্বার, এই বিষয়গুলো হচ্ছে তোমাদের জনপ্রতিনিধি। এরা কারা? এরা হচ্ছে জনপ্রতিনিধি। আর ইউএনও, ডিসি, ডেপুটি কমিশনার, ওসি, অফিসার্স ইন চার্জ, এসপি, এগুলা হচ্ছে কি ভাই? এগুলা হচ্ছে জনপ্রতিনিধি না, এরা হচ্ছে প্রশাসনিক বডি, এরা প্রশাসন। এখন তোমার কার কাজ প্রয়োজন সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে তোমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি সবাই একটু শেয়ার করে দিও, শেয়ার করে দাগানো পিডিএফটা কালেক্ট করে নিও। আমি যদি প্রথম থেকে আরেকবার বলার চেষ্টা করি, দেখে একটু আমরা শেষ করে দিব। এখান থেকে আমি তোমাদেরকে রিটেন কিভাবে তুমি লিখতে পারবা, রিটেন কিভাবে লিখলে নাম্বার পাবা, এই রিটেন লেখার জন্য আমরা এই টার্মগুলো একটু দেখার চেষ্টা করছি। রাইট ফর্ম অফ ভার্ব এই কারণে দেখিয়েছি, রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার তুমি না জানলে তুমি রিটেনে খুব খারাপ করবা। রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসবে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। এখানকার মধ্যে এই ব্যবহারগুলো একটু দেখে যাবা। অ্যাজ দো অ্যাজ ইফ এর ব্যবহার প্রতিবারে আসে, এই যে মডেল অক্সিলারির ব্যবহার আসবে, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের ব্যবহার আসবে। এরপরে দেখো আমরা কোথায় ছিলাম,
ফাইনাইট নন ফাইনাইটের ব্যবহার আসবে, কন্ডিশনালের ব্যবহার কমপ্লিটিং সেন্টেন্সে 100% আসবে, এটার কোনো মিস নাই। এরপরে আমরা দেখেছি হচ্ছে প্যারাগ্রাফের সাজেশন। যেহেতু প্যারাগ্রাফে আমাদের 30 মার্কস, আমরা বেশ কিছু প্যারাগ্রাফ দেখার চেষ্টা করছি। অনেক প্যারাগ্রাফ পড়ছো, অনেক সাজেশন পড়ছো, বাট এই কয়েকটা না পড়ে পরীক্ষার হলে যাবে না। এই কয়েকটা না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাবে না। এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ এন্টি ডিসক্রিমিনেশন, স্টুডেন্ট মুভমেন্ট, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেসটা একটু ভালো মতো দেখবা, এআই দেখবা ভালো মতো, পার্সন দেখছি, আমরা ন্যারেশনটা দেখার চেষ্টা করছি। ন্যারেশনে আমরা কি বলছি, দুইটা পরিবর্তন লাগে, একটা পার্সনের পরিবর্তন, একটা হচ্ছে টেন্সের পরিবর্তন। ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ ইউর, বাকি সব থার্ড পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তিত হয় সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তিত হয় অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এরপরে টেন্সের পরিবর্তনে গিয়ে প্রেজেন্টের 4টা টেন্স কনভার্টেড ইনটু পাস্ট, মানে প্রেজেন্টের 4টা পাস্টে চলে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা বলছি দিস থাকলে দ্যাট হয়, দিস ডে থাকলে দ্যাট ডে হয়, অথবা প্রিভিয়াস থাকলে কি হবে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস, টুমোরো থাকলে ফলোইং অথবা নেক্সট। এরপরে ছিল লাস্ট উইক থাকলে কি প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে প্রিভিয়াস মান্থ, এগুলো একটু মাথায় রাখবা। নাও থাকলে বসে দেন, নাও থাকলে বসবে দেন, হেয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন, এই শব্দগুলো একটু মাথায় রাখবা, এগুলো পরীক্ষায় চলে আসতে পারে। এরপরে আমাদের যে মডেল অক্সিলারি কুড বি কনভার্টেড ইনটু পাস্ট, এখানে মডেল অক্সিলারি ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, এই পরিবর্তনটা একটু শিখতে হবে। এরপরে আমরা দেখার চেষ্টা করছি অ্যাসার্টিভে কি বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে দ্যাট, ইন্টারোগেটিভে বসে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ অথবা ওয়েদার, অক্সিলারি ভার্ব না থাকলে বসবে হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, যদি থাকে সেটার কোনো পরিবর্তন করা যাবে না। এরপরে আমরা দেখার চেষ্টা করছি ইম্পারেটিভে আদেশ বুঝাতে অর্ডার, অ্যাডভাইস বুঝাতে উপদেশ, নিষেধ হচ্ছে ফরবিড। আর যদি কিছুই বুঝতে না পারো টোল ব্যবহার করে দিয়ে আসবা। এরপরে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ সরো, আনন্দ, বিস্ময় অথবা দুঃখ, বুঝতে পারছো, আনন্দ, বিস্ময় অথবা দুঃখ, এগুলো একটু দেখার চেষ্টা করবা। প্যারাগ্রাফ এগুলো একবার হলেও রিডিং করে পরীক্ষার হলে যাবা। আশা করি তোমরা সকলেই খুবই ভালো পরীক্ষা দিয়ে আসবা, এটা আমাদের প্রত্যাশা। সাজেশনটা একবার রিডিং না পড়ে পরীক্ষার হলে যাবে না। অনেক পড়ছো, অনেক পড়ছো, অনেক পড়ছো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ভাইয়া যে কয়েকটা সাজেশন দিছি একবার হলেও রিডিং পড়ে পরীক্ষার হলে যাও। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো আয়োজনে। আর আজকের এই ক্লাসের দেখানো পিডিএফটা পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করে এর একটা স্ক্রিনশট জয়কলির পেজে দিয়ে দিবা। তোমাদের রিটেন নিয়ে যাদের ইস্যু আছে জয়কলি পেজে দিয়ে দিবা, তাহলে তোমাদেরকে সমাধান করে দিবে, স্লাইড দিয়ে দিবে ইনশাল্লাহ। ওকে, এখন এখানে যে বিষয়টা বলতে চাইছিলাম, তোমরা যারা রিটেন নিয়ে ইস্যুতে আসো ক্লাসটা করে যাও, খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। পরবর্তী কোনো ক্লাস, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তোমাদের সাথে ছিলাম আমি, তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমার মনে হচ্ছে তোমাদের মধ্য থেকেও পরবর্তীতে আবার আমরা নতুন ঢাবিয়ান পাবো, এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, আদারওয়াইজ শেষ করে দিব। ওকে, পরবর্তী কোনো ক্লাস দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।